আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি JSM আরাফাত। আজকে একটি নতুন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং জাপানের রাস্তায় হাঁটতে হাঁটতে জাপানের সৌন্দর্যকে আপনাদের সাথে শেয়ার করব। তো নতুন কিছু বলার আগে আমি আপনাদের দেখাতে চাই যে বর্তমানে আমি যে বাসাতে অবস্থান করছি সেই বাসাটার চারদিকটা দেখতে কীরকম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি যেখানে বসবাস করি সেটা একটি ধানচি অ্যাপার্টমেন্ট, যেটাকে সরকারি কোয়ার্টার বলা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ধানচি অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলায় থাকি। দ্বিতীয় তলায় এখানে হচ্ছে আমাদের পার্কিং লট এবং তার চারদিকে আরও কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে। এগুলো সব অ্যাপার্টমেন্ট। এটাও একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং। সাধারণত বিকাল হলে জাপানিজদের একটা কালচার, তারা তাদের পোষা প্রাণীদেরকে নিয়ে বের হয় এবং তাদের সাথে সাথে রাস্তাগুলোতে ওয়াক করে এবং এই দৃশ্যটি আপনি প্রায় সময় দেখতে পাবেন। তো চলুন তাহলে যাওয়া যাক সামনের দিকে। আজ জাপানের আবহাওয়া সম্পর্কে আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব। জাপানের ওয়েদার সম্পর্কে বলতে গেলে জাপান আসলে বছরের প্রায় 4 থেকে 5 মাসই একটু ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। তো আমি জাপানে এসেছি প্রায় 40 দিন হয়ে গেছে। তো 40 দিনে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে জাপানে এখন প্রচণ্ড ঠান্ডা পড়তে শুরু করেছে। জাপানে এখন শীতকাল শুরু হতে চলেছে। জাপানের যে কয়েকটি ঋতু রয়েছে তার মধ্যে শীত কিন্তু অন্যতম একটি ঋতু। জাপানে প্রায় 3 থেকে 4 মাসের অধিক এখানে শীত অবস্থান করে। জাপানের রাস্তাঘাট অত্যন্ত সুন্দর, তা আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে জাপানের সুন্দর আবহাওয়া এবং তার প্রাকৃতিক সৌন্দর্য বিষয়ে আপনাদের সাথে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। জাপানের শীত শুরু হয় সাধারণত অক্টোবর-নভেম্বর মাস থেকেই এবং সম্পূর্ণ শীত পড়তে পড়তে জানুয়ারি-ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় লেগে যায়। সাধারণত জাপানে সর্বনিম্ন -4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয় সাধারণত টোকিও সিটির আশেপাশে। তাছাড়া আরও কয়েকটি শহর রয়েছে যেখানে -10 থেকে 15 পর্যন্ত যেতে পারে। যেমন হোক্কাইডো একটি অঞ্চল আছে, সেখানে প্রায় -10-15 পর্যন্ত চলে যায় এবং বছরের প্রায় 6 মাসই হোক্কাইডোতে তুষারপাত হয়ে থাকে। জাপানের টোকিও শহরে স্নোফল প্রায় দেখা যায়, ব্যাপারটা এমন নয়, কিন্তু বছরে 2-3 দিনের মতো স্নো এখানে হয়। তাছাড়া টোকিওর আশেপাশের যেই অঞ্চলগুলি আছে তাতেও প্রায় সময় স্নোফল দেখা যায়। তা আশা করছি আমার জীবনের প্রথম স্নোফল খুব শীঘ্রই দেখতে পাবো, কারণ জানুয়ারি মাসের দিকে 0-র নিচে চলে যাবে বলে আশা করছি। টেম্পারেচার মাইনাসের নিচে সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারির দিকেই বেশি দেখা যায়। গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে এই গাছগুলোকে, তাদের ডালপালাগুলো কেটে দেওয়া হয়। তা আজকেও দেখতে পাচ্ছেন ডালপালার সকল গাছের ডালপালাগুলো কিন্তু ছেটে দেওয়া হয়েছে, কারণ এগুলো ঝরে যাবে কিছুদিন পর। আর যেহেতু জাপানের রাস্তাঘাটগুলোকে সুন্দর রাখার জন্য তারা সবসময় যথেষ্ট সচেতন, তাই তারা পূর্বেই গাছগুলোকে পরিষ্কার করে রেখেছে। জাপানের 40 দিনে আমি যে এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছি, এখানকার ওয়েদারটা খুব অল্প সময়ের মধ্যে পরিবর্তন হয়ে যায়। আমি একটু উদাহরণ দিয়ে বলছি। গতকাল বৃষ্টি ছিল, আজ রোদ, আগামীকাল হয়তো প্রচুর শীত পড়বে, পরের দিন আবার রৌদ্র চলে আসবে। তার মানে হচ্ছে বাংলাদেশের মতো ওয়েদার খুব লং সময় নিয়ে আসলে পরিবর্তন হয় না।
খুব অল্প সময়ের মধ্যেই ওয়েদার পরিবর্তন হয়ে যায়। তাই নিজেকে মানিয়ে নিতে প্রথম কিছুটা কষ্ট হচ্ছে, আশা করি ধীরে ধীরে তা অ্যাডপ্ট করে ফেলতে পারবো। তবে জাপানের সৌন্দর্য যতই দেখবেন ততই মুগ্ধ হতে থাকবেন। নতুন স্থান, নতুন জায়গায় নিজেকে সেট করতে হয়তোবা কিছুটা কষ্ট মেনে নিতে হবে, তবে আশা করছি ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। জাপানের সকালে প্রচণ্ড রোদের সময় যদি দেখেন কোনো ব্যক্তি সাথে জ্যাকেট করে নিয়ে বের হয়েছে, তাহলে তাকে বোকা ভাবার কিন্তু কোনো সুযোগ নেই। আপনাকে বুঝতে হবে সকালে যেখানে প্রচণ্ড রোদ, বিকেল 4টার পর কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াসে নামতে মাত্র 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। তাই খুব দ্রুতই যেহেতু এখানে তাপমাত্রা পরিবর্তন হয়ে যায়, সেই ক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না। এখানে খুব দ্রুত তাপ পরিবর্তন হওয়ায় বিধায় সবাই তাদের সেফটি মেজার সাথে নিয়েই বের হয়। সো এই বিষয়টা আপনারা যদি জাপানে আসেন তাহলে প্রায়শই দেখতে পারবেন। সবসময় এগুলো প্রতি যখন দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে, তখন সেটা আর নতুন কিছু মনে হবে না। জাপানের ওয়েদার সত্যি কথা বলতে সব মিলিয়ে এখনও পর্যন্ত আমার কাছে এক রহস্যের নাম। আশা করছি এই রহস্যকে খুব দ্রুতই ভেদ করে ফেলব ইনশাল্লাহ। জাপানের আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গাড়িতে চড়ার সময় এখানে আমি দেখতে পেলাম যে তারা হর্ন খুব কম ব্যবহার করে, একেবারে না বললেই চলে। এবং তারা একটা গাড়ি আরেকটা গাড়িকে ওভারটেক করার জন্য কোনো প্রকার একটা যে অসুস্থ প্রতিযোগিতা, তা এখানে আপনি দেখতে পাবেন না। আরও অদ্ভুত বিষয় লাগলো, আমাদের দেশে সাধারণত যখন একটি গাড়ি আরেকটা গাড়িকে যখন ডিস্টার্ব ফিল করে যে এই গাড়িটা যেন চলে যায়, তখন কিন্তু আমরা প্রচণ্ড শব্দে হর্ন করি বা হর্ন বাজাই, তাকে সিগন্যাল দিই। তো জাপানে আমি একটা ব্যতিক্রমী বিষয় ফলো করলাম। এক গাড়ি যদি আরেক গাড়ির জন্য ওয়েট করে সামান্য 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের জন্য, একটা ছোট্ট হর্নের মাধ্যমে কিন্তু আরিগাতো গোজাইমাস অর্থাৎ ধন্যবাদ জানানো হয়। তো এই গুড কালচারটা কিন্তু আসলে জাপানিদের মধ্যে পরিলক্ষিত করা যায়। এটা শুধু জাপানিদের মধ্যে না, আসলে যারা জাপানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, যারা কার ড্রাইভ করে, তারা প্রায় সময় এই জিনিসটা আপনারা লক্ষ্য করে দেখবেন। এই বিষয়টা আমার কাছে আসলে খুব ভালো লেগেছে। অন্যকে শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান জানানোর যে কালচারটা জাপানে দেখতে পাওয়া যায়, তা আসলেই অভাবনীয়। 40 দিনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে গেলে বলবো, জাপানে এখন পর্যন্ত ওয়েদার, খাবার দাবার সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। আমি যেখানে জব করব সেই জবের ট্রেনিং চলছে আমার। সো ট্রেনিং শেষে যখন সম্পূর্ণভাবে জয়েন করব, আশা করি তখন কর্মব্যস্ততার সাথে দিনগুলো আরও ভালো যাবে। এবং জাপানে যখন একবার কর্মব্যস্ততা ঘিরে ধরবে, তখন আসলে এই ছুটির সময়গুলোকে খুব মিস করব। এমনটাই বড় ভাইরা আমাকে বলেছে যে তুমি যা ঘোরার ঘুরে নাও, ভালো করে ঘুরে নাও, জাপানটাকে দেখো, কারণ যখন তোমার উপরে দায়িত্ব চলে আসবে তখন কিন্তু এত সময় পাবা না জাপানকে ঘুরে দেখার জন্য। আমি একটা ছোট্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যদি একটু দেখাতে পারি প্লিজ। একটু দেখাচ্ছি আপনাদের, একটু এই কাপল গ্রুপটাকে একটু খেয়াল করুন, ফলো করুন। কি সুন্দর তারা একটা পরিবার, দাদা দাদু, ভাই বোন, ফ্যামিলি মেম্বার যারা আছে, তারা সকলে একত্রিত হয়ে কিন্তু বিকালবেলা হাঁটতে বের হয়। খুবই সুন্দর একটি দৃশ্য। এবং এখানে ছোট ছোট প্লেগ্রাউন্ড রয়েছে, যেখানে বাচ্চারা বিকালবেলা খেলাধুলা করে, খুব সুন্দর একটি সময় স্পেন্ড করে এখানে। তো খুবই একটি ভালো কালচার এখানে তারা অ্যাডপ্ট করে রেখেছে। এবং ছোটোবেলা থেকেই তারা ওরকম নৈতিক শিক্ষা এবং সময়ের মূল্যবোধ, অন্যকে সম্মান করা, পর উপকার করা, এই বিষয়গুলোকে তারা ছোটোবেলা থেকেই তাদের শেখানোর
সকল ব্যবস্থাই তারা করে। এবং ছুটির দিনগুলোতে তারা তাদের পরিজন, বাচ্চা এবং রিলেটিভস যাদের সাথে দেখা করার সেই সময়গুলিকে তারা চেষ্টা করে ভালোভাবে স্পেন্ড করার জন্য। তা আমি পূর্বেও বলেছিলাম যে জাপানিজদের একটি কালচার, তারা পোষা প্রাণী অনেক লালন পালন করে থাকে। তা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি কুকুর নিয়ে জাপানিজ একজন লোক এখান দিয়ে চলে গেল। তো তারা প্রচণ্ডভাবে টেক কেয়ার করে তাদের, এবং তাদের নিয়ে রেগুলার রাস্তায় হাঁটাচলা করে। এবং জাপানের বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন ধরনের এমন লোকেশন চোখে পড়ে যাবে যা আসলে আপনার চোখকে একটি অনন্য শান্তির পরশ বয়ে নিয়ে আসবে। জাপানের খাবার দাবার সম্পর্কে যদি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা জানেন যে জাপানের খাবার দাবার এবং লিভিং এক্সপেন্স অত্যন্ত বেশি। আমি আপনাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে জাপানের খাবার কস্ট, লিভিং কস্ট কেমন এবং বিস্তারিত একটি ভিডিওতে তা আমি অবশ্যই শেয়ার করব। আজকে শুধুমাত্র আমার অভিজ্ঞতা থেকে একটু শেয়ার করতে চাই। এখানে প্রতি কেজি চালের দাম প্রায় 600 ইয়েনের কিছুটা বেশি হবে। 600 ইয়েন বাংলাদেশে কনভার্ট করলে আমার মনে হয় 500 টাকা কেজি হবে 1 কেজি চালের দাম। এখন অনেকেই বলবে দাম অনেক বেশি, তা অবশ্যই বাংলাদেশের তুলনায় তো অবশ্যই অনেক বেশি। তো শুধু খরচের বিষয়টা দেখলেও হবে না, ইনকামের বিষয়টা দেখতে হবে। এখানে 1 ঘন্টায় আপনি বাংলাদেশি টাকায় কমপক্ষে 8 থেকে 9 হাজার সর্বনিম্ন টাকায় ইনকাম করার সুযোগ পাচ্ছেন। তো 1 ঘন্টায় যদি আপনি 8 থেকে 10 হাজার বাংলাদেশি টাকা ইনকাম করেন, তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন যে আপনি কত কেজি চাল কিনতে পাচ্ছেন। এখানে 1 কেজি গরুর গোস্ত আপনি 1300 থেকে 1500 টাকার মধ্যে 1 কেজি গরুর গোস্ত আপনি পেয়ে যাবেন। তো আপনি জাপানে একদিন সর্বনিম্ন বেতন দিয়ে আপনি কমপক্ষে 5 থেকে 6 কেজি গরুর গোস্ত কিনতে পারবেন। তাহলে সেই হিসেবে বাংলাদেশে একটি মানুষ সারাদিন কাজ করলে অন অ্যান এভারেজ 700 থেকে 800 টাকা ইনকাম করে। সে তুলনায় জাপানে ইনকামটা বেশি, ঠিক একইভাবে জাপানের খরচটাও বেশি। তো খাবার দাম এবং সব দিক বিবেচনা করতে গেলে বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে আমি বলবো জাপানে প্রাইস অনেক বেশি, কিন্তু তারা খাবারের যে গুণগত মান সেটা কিন্তু বজায় রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করে। তাদের এখানে আপনি আমাদের দেশে যেই কালচার, যেমন আপনি একটি জুস কিনবেন, সেটার মধ্যে জুসের কোনো অস্তিত্ব তো থাকবেই না, উল্টো বিভিন্ন ধরনের কেমিক্যাল আপনি পাবেন। কিন্তু জাপানের খাবারের যে দাম তা যদি বেশিও হয়ে থাকে, তবে তাদের গুণগত মানটা তারা সম্পূর্ণ বজায় রাখে। তাই ওই দিক দিয়ে বিবেচনা করলে আপনি ভালো খাবার, একটু দাম যদি বেশিও হয়, আমার মনে হয় আপনি এই ক্ষেত্রে শারীরিক কোনো ঝুঁকির মধ্যে থাকবেন না। আর জাপানে আপনি শুধু জাপান না, সারা পৃথিবীর আপনি যেখানেই থাকুন না কেন, মাতৃভূমির খাবারের যে লোভ তা তো আপনি কখনোই ভুলতে পারবেন না আসলে। তারপরেও আলহামদুলিল্লাহ খাবার দাবারের এখানে খুব একটা কষ্ট হবে না, কারণ জাপানে পূর্বের তুলনায় এখন অনেক আমাদের দক্ষিণ এশিয়ার মানুষ, মুসলিম কমিউনিটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে হালাল ফুডের অনেক দোকান আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় খাবার আপনি সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আজ আমি গতকালকেও শপিং মলে গিয়েছিলাম, সুপার শপে গিয়েছিলাম। তো আসলে এটা সত্য যে আপনারা জানেন যে জাপানে টোটাল যে জনসংখ্যা রয়েছে তার মাত্র আমার মনে হয় 1 থেকে 2% মুসলমান হবে। সো তারা এখানে হারাম যে খাবার, অ্যাকচুয়ালি এটাকে কি বলবো, যে বিভিন্ন ধরনের
হারাম ফুড, যেমন ধরেন অ্যালকোহল। তারপরে হচ্ছে আপনারা জানেন যে মুসলিম কমিউনিটি কিন্তু শূকর খায় না, তো এখানে বিভিন্ন ধরনের খাবারে আসলে শূকরের চর্বি মিক্স করা হয়। তো এই জন্য সবাই কিন্তু আসলে সব ধরনের খাবার, খুব দৃষ্টিনন্দন সুন্দর খাবার দেখলেও কিন্তু আসলে খেতে পারে না বা খায় না। তবে আলহামদুলিল্লাহ একজন মুসলিম হিসেবে যদি আপনি সকল নিয়মকানুন মেনে চলতে চান, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত প্রবলেম হবে বলে আমার মনে হয়নি, কারণ যথেষ্ট হালাল খাবারের ব্যবস্থা কিন্তু এখানে পর্যাপ্ত রয়েছে। তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আশা করি। তাছাড়া জাপানের যেই খাবার দাবার তাদের গুণগত মান খুব ভালো, তারা আপনার সাথে কোনো প্রকার ফ্রড করবে না, এবং এটা আসলে তাদের কাছ থেকে আশা করা যায় না। আসলে তারা এই ব্যাপারে যথেষ্ট সচেতন। আর আরও কিছু বিষয় আছে, যেমন আপনি যদি বাংলাদেশের একটা বিমানের একটি পাইলটের দিকে তাকান আর জাপানের যদি একজন বাস ড্রাইভারের দিকে তাকান, তাহলে আপনাকে বাস ড্রাইভার বাদই দিলাম, আমি আপনাকে জাস্ট বললাম একটি ট্যাক্সি ড্রাইভারের যেই লুক, যেই অ্যাটিটিউড, যেই ডেকোরাম তারা মেনটেন করে, তা আসলে আমাদের বিমানের পাইলটের চাইতেও সুন্দর, স্মার্ট এবং প্রচণ্ড লেভেলের ডেডিকেটেড তারা তাদের কাজের ব্যাপারে। তো এই বিষয়গুলো আসলেই আপনাকে মুগ্ধ করবে, তাদের যে প্যাশন কাজের প্রতি, তারা যে কী পরিমাণ সার্ভিসটা আপনাকে দিবে, ইউ নেভার নো, আপনি না দেখলে আসলে বিশ্বাস করবেন না। আর তাদের ট্রেনের যে মাস্টার বা বিমানের পাইলট, তাদের যদি দেখেন তাহলে তো স্পিচলেস। আসলে তারা দে আর ভেরি মাচ প্যাশনেটেড অ্যাবাউট দেয়ার ওন ওয়ার্ক। সো আপনার এই জিনিসগুলো খুব এনজয় করবেন, দেখলেও ভালো লাগবে। চোখের সৌন্দর্যও একটা বিষয় আছে, যে আপনি চোখে দেখলেও তো ভালো লাগার কিছু বিষয় থাকে, তো এই জিনিসগুলো দেখলেও আপনার খুব ভালো লাগবে। তো জাপানের খাবার দাবার সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই, খাবার দাবারে কোনো কষ্ট হচ্ছে না। এখন শুধুমাত্র জবে জয়েন হওয়ার পর যে কর্মব্যস্ত জীবন আমার জন্য অপেক্ষা করছে, তাতে সেটেল হয়ে যেতে পারলেই সবচেয়ে ভালো হবে। কারণ জাপানের সময় মেনটেন করার যে সেন্স, সেটা ভালো না থাকলে প্রচণ্ড কষ্ট হবে জাপানের লাইফটাকে লিড করার জন্য। তাই যথেষ্ট সময় সচেতন হতে হবে এবং কর্মঠ হতে হবে, এবং জাপানিদের কালচারটাকে যদি নিজের মধ্যে অ্যাডপ্ট করে নেওয়া যায়, তাহলে জাপানে চলাফেরা করাটা আরও সহজতর হয়ে যাবে। সব মিলিয়ে জাপানের খাবার দাবার যদি খরচ সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিতে চাই, সেক্ষেত্রে একটি মানুষ, আপনি যদি একা খাবারের হিসাব করেন, তাহলে সেক্ষেত্রে 20,000 থেকে 25,000 ইয়েনের মধ্যে একজনের খাবার খরচ খুব ভালোভাবেই হয়ে যাবে আশা করছি। বাকিটা ডিপেন্ড করবে আপনি আসলে কীরকম ধরনের খাবার খাচ্ছেন, বা কতটুকু খাচ্ছেন, বা বাহিরের খাবার খাচ্ছেন কি না, এই সকল বিষয়গুলো আসলে এটার মধ্যে আবার ইনক্লুড যদি করেন, তাহলে সেই ক্ষেত্রে টাকাটা কিছু কম বেশি হতে পারে। তবে যদি আপনি স্বাভাবিক একটি খাবার খান, তারপরে আমার মনে হয় 20 থেকে 25,000 ইয়েনের মধ্যে হয়ে যাওয়ার কথা। বাকিটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। আর থাকার খরচ সম্পর্কে একটু ছোট্ট আইডিয়া দিচ্ছি। এখানে আপনি যদি টোকিওর মধ্যে থাকতে চান, সেক্ষেত্রে একজনের 30 থেকে 40,000 ইয়েন খরচ হতে পারে। তারপরেও আমি বিস্তারিত জাপানের খরচ সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমি অনেকগুলো ডাটা কালেকশন করতেছি, এবং যা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো পরবর্তীতে জাপানের খরচ, জীবনযাত্রার মান এবং সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করার লক্ষ্যে আরেকটি ভিডিও আমি আলাদাভাবে তৈরি করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন।